আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আসলে আমাদের প্রতিদিনের যে চেনা জগৎ, সেই চেনা জগতের আড়ালে আমি মনে করি এক সমান্তরাল মহাবিশ্বের গল্প। আমরা তো সেই যুগে বাস করছি যেখানে নিজেকে প্রকাশ করা, নিজেকে জাহির করা এবং সবার চেয়ে আলাদা হিসাবে তুলে ধরাটাই যেন বর্তমান সময়ে জীবনের পরম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইতিহাসের চাকা যদি একটু উল্টো দিকে ঘুরান, কিংবা আমরা যদি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর অন্দরমহলে একটু উকি দেই, তবে আমরা এবং আপনারা দেখব পাওয়ার বা শক্তি প্রদর্শনের ভাষাটা একেবারে কিন্তু সেখানে আলাদা। সেখানে যিনি যত বেশি অদৃশ্য, তিনি তত বেশি শক্তিশালী। আজকে আপনাদের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা এর এমন এক গোপন কৌশল নিয়ে আলোচনা করব, যা বর্তমান সময়ে তারা বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল ভূখণ্ডে প্রয়োগ করে থাকে। এই কৌশলটির নাম হলো গ্রেমেন টেকনিক বা ধূসর মানবের শিল্প। দেখুন দর্শক, আসলে বিষয়টি গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আমাদের মগজ কিন্তু ছোটবেলা থেকে হলিউড কিংবা বলিউডের গোয়েন্দা মুভিগুলো দেখে এমনভাবে প্রোগ্রামড হয়ে গেছে যে গোয়েন্দা শুনতে বা গোয়েন্দা বলতেই আমরা চোখে কালো চশমা, দামি স্যুট আর হাতে একটা মারমুখী ভঙ্গি কল্পনা করি। কিন্তু বাস্তব পৃথিবীটা কিন্তু মোটেও এমন রোমাঞ্চকর উপন্যাসের পাতার মতো নয়। গোয়েন্দাগিরির আসল সার্থকতা কিন্তু ধরা না পড়ায়। আর ধরা না পড়ার প্রধান শর্ত হলো ভিড়ের মধ্যে মিশে যাওয়া। রয়ের এজেন্টদের যখন বাংলাদেশে কোনো অপারেশনের জন্য পাঠানো হয়, তখন তাদের প্রথম পার্টি থাকে তুমি হবে আনইন্টারেস্টিং বা আকর্ষণহীন। এমনকি তাদের শেখানো হয় অ্যান্টি ইন্টারেস্টিং হওয়ার জন্য। অর্থাৎ আপনাকে দেখলে মানুষের মনে যেন কোনো কৌতূহল না জাগে। আপনি যদি খুব সুন্দর করে সেজেগুজে কোনো বাজারে যান, তবে মানুষ আপনার দিকে অবশ্যই তাকাবে। কিন্তু আপনি যদি একটা পুরনো ইস্ত্রি ছাড়া শার্ট, পায়ে সাধারণ স্যান্ডেল আর হাতে এক ব্যাগ আলু পটল নিয়ে বাজারের ভিড়ে মিশে যান, তবে কেউ কিন্তু আপনাকে দ্বিতীয়বার আর দেখবে না। এই যে দ্বিতীয়বার না তাকানো, এটাই কিন্তু একজন সফল এজেন্টের সবচেয়ে বড় সুরক্ষা কবচ। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায় মধ্যযুগে যখন সুলতানরা তাদের বারিদ কিংবা গুপ্তচর পাঠাতেন, তারা কিন্তু কোনো জাঁকজমকপূর্ণ বেশি কখনোই যেতেন না। সুলতান আলাউদ্দিন খিলজি কিংবা শেরশাহ সুরির আমলের সেই সুদক্ষ গুপ্তচররা অনেক সময় দরবেশের বেশে কিংবা সাধারণ মুসাফির হিসাবে ঘুরে বেড়াতেন। আসলে তারা জানতেন যে চোখে পড়ে সে আসলে বিপদে পড়ে। বর্তমানে রটিক এই ঐতিহাসিক দর্শনকে কিন্তু আধুনিক মনস্তত্ত্বের সাথে পুরোপুরিভাবে মিশিয়ে বাংলাদেশের আমাদের এই ভূখণ্ডে ব্যবহার করছে। এই কৌশলটির মূল ভিত্তি হলো বেসলাইন এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক পরিবেশের ছন্দ বোঝা। ধরুন আপনি ঢাকার কারওয়ান বাজারে দাঁড়িয়ে আছেন। সেখানকার পরিবেশের একটা নিজস্ব কিন্তু ছন্দ আছে। সেখানে সবাই তড়িঘড়ি করছে, সবার চোখ মুখে একটা ব্যস্ততা। এখন একজন এজেন্ট যদি সেখানে গিয়ে খুব ধীরে ধীরে রাজকীয় ভঙ্গিতে হাঁটেন, তবে তিনি কিন্তু সবার নজরে পড়ে যাবেন। কিন্তু তিনি যদি সেই বাজারের হট্টগোলের সাথে মিলিয়ে দ্রুত পা চালান, চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে ঘাম মুছতে মুছতে সবজি কিনেন, তবে তিনি কিন্তু সেই মুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন। গোয়েন্দা বিজ্ঞানের ভাষায় একেই বলে এনভায়রনমেন্টাল ব্ল্যান্ডিং। দেখুন সুপ্রিয় দর্শক, রয়ের এজেন্টরা যখন বাংলাদেশের কোনো মিশনে থাকে, তারা কিন্তু সাবান, ডিটারজেন্ট কিংবা একদম সাধারণ যে সকল গৃহস্থালীয় জিনিসপত্র প্রয়োজন, সেগুলো তারা সাথে নিয়েই চলাফেরা করে। কেন করে জানেন? কারণ আপনি যখন বাজারের ব্যাগ হাতে কোনো গলির মোড়ে দাঁড়িয়ে থাকবেন,
তখন কাউন্টার ইন্টেলিজেন্স বা বিরোধী পক্ষের নজরদারির লোক আপনাকে দেখে ভাববে বেচারা হয়তো বাজার করে বাড়ি ফিরছে, কিন্তু আসলে হয়তো ওই ব্যাগের আড়ালে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করছেন কিংবা কোনো টার্গেটকে অনুসরণ করছেন। এখানে মানুষের মনস্তত্ত্ব হলো, আমরা সাধারণত উজ্জ্বল বা অস্বাভাবিক কিছু খুঁজি। আমরা যখন কোনো ভিড়ে তাকাই তখন আমাদের চোখ সবচেয়ে সুন্দর কিংবা সবচেয়ে অদ্ভুত মানুষটাকে কিন্তু আগে খুঁজে বের করে। কিন্তু যে মানুষটা গড়পড়তা 10 জন মানুষের মতো একদম সাধারণ, তাকে আমাদের মস্তিষ্ক ফিল্টার করে বাদ দিয়ে দেয়। গোয়েন্দারা মানুষের এই যে মানসিক সীমাবদ্ধতা, এই মানসিক সীমাবদ্ধতাকেই তাদের ঢাল হিসাবে কিন্তু সব থেকে বেশি ব্যবহার করে থাকেন। কিন্তু এখানে একটি মজার বিষয় রয়েছে। মজার বিষয় হলো, এই টেকনিকটি শুধু গোয়েন্দাগিরিতেই সীমাবদ্ধ নয়। আমাদের বর্তমান সময়ে যে শো অফ করার সংস্কৃতি, সেখানে গ্রেমের টেকনিক একটি বিশাল জীবন দর্শন হতে পারে। আজ মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিটি মুহূর্তকে রংচকে উপস্থাপন করছে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আপনি যত বেশি দৃশ্যমান হচ্ছেন, আপনি তত বেশি অন্যের নজরদারির শিকার হচ্ছেন। মানুষ কিন্তু তখন আপনাকে খুব ভালো করে বিচার করছে, আপনার উপর এক্সটার্নাল ভ্যালিডেশন বা বাইরের প্রশংসার চাপ তৈরি হচ্ছে। কিন্তু একজন গ্রেম্যান বা অদৃশ্য মানুষের কোনো বাহ্যিক চাপের প্রয়োজন হয় না। তিনি ভিড়ের মধ্য থেকে নিজের কাজটা খুব নিখুঁতভাবে শেষ করে বেরিয়ে আসতে পারেন। গোয়েন্দারা যখন বাংলাদেশের ডেন্সলি পপুলেটেড বা ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করে, তারা কিন্তু কখনোই আউটশাইন করার চেষ্টা করে না। কেন? কারণ তারা খুব ভালো করেই জানে আউটশাইন করার মানেই হলো নিজের বিপদ নিজে ডেকে আনা। দর্শক, ঐতিহাসিক রেফারেন্স হিসেবে যদি আমরা ব্রিটিশ আমলের ঠগি দমনের ইতিহাস দেখি, সেখানে কিন্তু উইলিয়াম স্লিম্যান যখন কাজ করছিলেন, তখন তিনি দেখছিলেন এই দুর্ধর্ষ ডাকাত দলগুলো কিভাবে সাধারণ প্রতীকের বেশে মানুষের সাথে মিশে যেত। তারা এমনভাবে মিশত যে কারো সাধ্য ছিল না তাদের আলাদা করে চেনার। বর্তমানের ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ কিন্তু অনেকটা সেই আদলেই চলে, কিন্তু তফাৎটা হলো এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। তারপরও মানুষের চোখের আড়ালে থাকার যে শিল্প, তার কাছে সিসিটিভি বা ফেসিয়াল যে রিকগনিশন রয়েছে, অনেক সময় হার মেনে যায়। কারণ প্রযুক্তি খুঁজতে চায় প্যাটার্ন, আর একজন দক্ষ এজেন্ট তার প্যাটার্নটাই কিন্তু বদলে ফেলেন সাধারণ মানুষের ছাঁচে। আমাদের এই আলোচনা থেকে একটা গভীর উপলব্ধি হতে পারে, আমরা জীবনে আসলে যা করি সেখানে কি আমরা আসলে নিজেকে দেখানোর জন্য করছি, নাকি কাজের সার্থকতা অর্জনের জন্য করছি। রয়ের এই যে টপ সিক্রেট টেকনিক, এটা আমাদের শেখায় যে ক্ষমতার আসল উৎস জাঁকজমক নয়, বরং নিস্তব্ধতা। কিন্তু সমস্যা হলো, আমাদের তরুণ সমাজ আজ এই নিস্তব্ধতাকে ভয় পায়। তারা ভাবে, যদি আমি নিজেকে জাহির না করি তবে বুঝি আমি হেরে গেলাম। কিন্তু হারিয়ে যাওয়া আর মিশে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। হারিয়ে যাওয়া মানে অস্তিত্বহীন হওয়া, আর মিশে যাওয়া মানে নিজের অস্তিত্ব বজায় রেখেও অন্যের প্রভাবমুক্ত থাকা। বাংলাদেশে রয়ের অপারেশনাল সাকসেস বা সফলতার পেছনে এই একটি টেকনিক সবচেয়ে বড় ভূমিকা রাখে। কারণ এদেশের মানুষের জীবনযাত্রার যে সাধারণ ধরন, তার সাথে এজেন্টরা এতটাই একাত্ম হয়ে যায় যে তাদের আলাদা করা, আমি মনে করি, আসলে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কিংবা অসম্ভব হয়ে পড়ে। সম্মানিত দর্শক, এই যে এতক্ষণ ধরে র বা ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্টদের নিয়ে এতগুলো কথা বললাম, এবং আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট, তরুণ সমাজ নিয়ে এতগুলো কথা বললাম, এই কথাগুলো বলার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রায় সময় কিন্তু শুনতে পাই আমাদের দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা বলে থাকেন যে ভারতের
রয়ের এজেন্ট কিংবা ভারতের গোয়েন্দা সংস্থার একটা প্রভাব বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে রয়েছে। এখন এই যে বাংলাদেশের মিশনে তাদের যে একটি পদ্ধতি বা তাদের যে টেকনিক, এই টেকনিক থেকে আসলে আমি মনে করি তাদেরকে খুঁজে বের করা অনেক বেশি কঠিন, যার কারণে তারা তাদের যে মিশন নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন সেই মিশন তারা সাকসেসফুল করে যান। কিছুদিন পূর্বের একটা কথা আমি এই প্রসঙ্গে টেনে আনতে চাই। দেখুন, বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছিল তখন কিন্তু দেশে ক্রমাগত অস্থিরতা চলছিল, দেশে নানা ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটছিল। এবং ঠিক সেই সময় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত কিংবা রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে থাকেন, তারা কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা রকে সরাসরি এখানে দোষারোপ করেছেন। কেন দোষারোপ করেছেন? কারণ দোষারোপ করেছেন ভারত চায় বাংলাদেশ যেন অস্থিতিশীল হোক এবং বাংলাদেশে এমন সমস্যা তৈরি হোক যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়ে যায়। তবে তাদের এই যুক্তি কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সেই যুক্তি খণ্ডনে আমি যাব না বা সেটি প্রমাণ করতে আমি চাইব না। আমি শুধু বলতে চাই সেই সময় তারা যে দাবিটি করেছেন সেই দাবি এবং বর্তমান সময়ে রয়ের এজেন্টরা বাংলাদেশে অপারেশন পরিচালনার জন্য যে গ্রেম্যান টেকনিক অবলম্বন করছেন সেই গ্রেম্যান টেকনিক থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে সেই সময় ওই সকল বিশ্লেষক বা ওই সকল রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের করা দাবি শতভাগ না হলেও 90% কিন্তু মিলে যাচ্ছে। এবং আমরা দেখেছি দেশ কিন্তু একটা বেহাল দশায় চলে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার শেষমেশ কোনো কিছু না পেরে, কোনো কিছু লাগাম টানতে না পেরে তারা কিন্তু যেভাবেই হোক একটি তালবাহানার নির্বাচন দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে কি রয়ের এজেন্টরা তাদের সেই একই টেকনিক ব্যবহার করে বাংলাদেশে এখনো মিশন পরিচালনা করছেন? দেখুন সুপ্রিয় দর্শক, সাধারণত গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থাগুলোর প্রথম কাজ হচ্ছে তাদের দেশের জাতীয় যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা জনিত কোনো থ্রেট যদি থেকে থাকে তাহলে সেটা খুঁজে বের করা, এবং যদি সেটা তারা পেয়ে যায় তাহলে যেখান থেকে সেই থ্রেট উৎপত্তি হচ্ছে সেই জায়গাতে তাদের তৎপরতা বাড়ানো এবং সেই জায়গাটি প্রথমে অর্থনৈতিকভাবে ডিস্ট্রয় করে দেয়া, তারপর সেটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেন সেই জায়গা, সেই ভূখণ্ড কিংবা সেই রাষ্ট্র নিজেরাই অচল হয়ে পড়ে। এবং একটি রাষ্ট্র যখন নিজে অচল হয়ে পড়ে তখন সে কিন্তু অন্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য কখনোই হুমকি হতে পারে না। এখন সুপ্রিয় দর্শক, আপনারা যারা আছেন, আপনারা বর্তমান সময়ে যে নতুন সরকার দেশ পরিচালনা করছে তাদের হাবভাব কিংবা তাদের যে কার্যক্রম আপনারা লক্ষ্য করছেন, তাতে কি আপনাদের মনে হয় যে বর্তমান সময়ে দেশ ওইরকম কোনো একটি পরিবেশে রয়েছে? আপনারা অবশ্যই আপনাদের যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা যা অবজার্ভ করছেন সেটাই কিন্তু এই প্রশ্নের সহজ উত্তর। এখন কথা হচ্ছে, যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়ে থাকে তার মানে দেশে বর্তমানে অস্থিরতা চলছে, অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হওয়ার দিকে রয়েছে, তাহলে এর পরবর্তীতে কি হতে পারে? এখানেই কিন্তু আসল মিশন। সেই মিশনটা হচ্ছে তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কিংবা তাদের জাতীয় নিরাপত্তা যে স্বার্থ সেই স্বার্থে যাতে কোনো ধরনের আঘাত না লাগে সেজন্য যদি কোনো ধরনের রাজনৈতিক পট পরিবর্তন করার প্রয়োজন হয় অথবা দেশে একটি বড় নতুন মেরুকরণ তৈরি করার দরকার হয়, তাহলে সেই মেরুকরণের দিকে ধীরে ধীরে বাংলাদেশকে ধাবিত করা, বাংলাদেশের জনগণকে নিয়ে যাওয়া। যেহেতু তারা তাদের টেকনিক অনুযায়ী এই কাজগুলো করছেন তাহলে তাদের ধরা পড়ার সম্ভাবনাও নেই এবং বিরোধী পক্ষের যে ইন্টেলিজেন্স রয়েছেন সেই ইন্টেলিজেন্সরাও তাদেরকে কিন্তু ট্র্যাক করতে পারছেন না। এখন আপনারা বলতে পারেন যে আপনি হঠাৎ করে রয়ের মিশন
এবং বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে এখন বাংলাদেশের তথ্য রয়েছে, এটা কিভাবে বুঝলেন? দেখুন, সম্প্রতি আমেরিকার একটি স্বনামধন্য গণমাধ্যম উইকস ডেইলি তারা একটি আর্টিকেল প্রকাশ করেছে। সেই আর্টিকেলে কিন্তু তারা ভারতের রকে সিআইএ এর থেকে অনেক বেশি তৎপর বলে দাবি করেছে এবং এই তৎপরতার একটি উদাহরণ টানতে গিয়ে তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার প্রেক্ষাপট এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অবস্থান, মিশন এবং কার্যক্রম নিয়ে কিন্তু আলোচনা করেছে। আমি সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে আলটিমেটলি একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে যদি এই গোয়েন্দা সংস্থার তৎপরতা বাংলাদেশে ব্যাপকভাবে অব্যাহত থাকে এবং যে সিমটমসগুলো লক্ষ্য করা যায় বা যে সিমটমসগুলো লক্ষণীয় সেগুলো যদি আরো ব্যাপকভাবে আমাদের চোখের সামনে দৃশ্যমান হতে থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি 2024 সালের 5 আগস্ট যখন ডিপ স্টেটের একটি পলিসির কারণে বাংলাদেশের সরকার পতন হয়েছে কিংবা আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে, ঠিক একইভাবে অল্প কিছু সময়ের ভিতরে, অল্প কিছু দিনের ভিতরে বাংলাদেশে হয়তোবা ভারত তাদের নিজস্ব ইন্টেলিজেন্সের শক্তির মাধ্যমে একটি নতুন মেরুকরণ সৃষ্টি করার পথ তৈরি করে দেবে। এখন আসলে দেখার অপেক্ষায় এই যে উইকসের দাবি এবং বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট, সরকারের অবস্থান, এগুলো কি দীর্ঘস্থায়ী হয় নাকি সরকার সবকিছু সামাল দিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়? যদি সক্ষম হয়ে যায় তাহলে আমি ধরে নিব যে হয়তোবা একটি নেগোসিয়েশন হয়ে গেছে অথবা এই দাবিটি ভুয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।